Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. দেখো আমরা যেটা পড়ছিলাম বায়োলজির ক্ষেত্রে সেটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা। আমরা এনসিইআরটি থেকে পড়ছিলাম, যেরকম আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ে এসেছি। তো হিউম্যান ফিজিওলজির আমাদের ক্লাস 11-এ কিন্তু এই লাস্ট চ্যাপ্টারটা আমাদের চলছে। এর আগে যতগুলো চ্যাপ্টার আছে হিউম্যান ফিজিওলজির আন্ডারে আমাদের সবকটাই চ্যানেলে কমপ্লিট আছে। তো তোমরা যারা নতুন তাদেরকে আমি বলবো যে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে কারো যে টপিকটা আটকেছে খালি সেটা করে নিলেই, সেই ভিডিওটা দেখে নিলেই তার সমস্যাটা যেন মিটে যায়, পুরো ভিডিও যাতে তাকে দেখতে না হয়। তো সেই জন্য তোমাদেরকে আমি বলবো, তোমাদের যেখানে হিউম্যান ফিজিওলজি যে টপিকে গণ্ডগোল মানে বুঝতে অসুবিধা আছে, তোমরা একবার প্লিজ আমার চ্যানেলে ভিজিট করো, এবং প্লেলিস্ট আছে যেখানে, সেই প্লেলিস্ট সেকশানে দেখবে চ্যানেলে এই চ্যাপ্টারের নাম দিয়ে প্লেলিস্ট করা আছে, এবং সেখানে প্রত্যেকটা টপিকের আবার নাম দিয়ে করা আছে ভিডিও। তোমরা সেখান থেকে গিয়ে তোমরা নিজেরা দেখে নিতে পারো। আর যারা পুরো চ্যাপ্টারে যাদের পড়া হয়নি তাদেরকে আমি বলবো প্রথম থেকে তাদেরকে পড়তে পরপর ভিডিওগুলো, তাহলে আশা করি তারা পুরোটাই ভালো করে বুঝে যাবে। ওকে, তাহলে আজকে আমরা শুরু করি, চলো, দ্য পিনিয়াল গ্ল্যান্ড। তো পিনিয়াল গ্ল্যান্ড দেখো খুবই ছোট আছে, তো সেই জন্য আমি ঠিক করেছি পিনিয়াল গ্ল্যান্ড আর থাইরয়েড গ্ল্যান্ডটা একসাথে পড়িয়ে দেবো। ওকে, তো আগের দিন আমরা পড়েছিলাম পিটিউটারি গ্ল্যান্ড, এবং পিটিউটারি গ্ল্যান্ডের মধ্যে আমরা দেখেছিলাম অ্যাডিনো হাইপোফাইসিস, নিউরো হাইপোফাইসিস, এবং অ্যাডিনো হাইপোফাইসিসের আবার দুটো পার্ট, এবং সেখান থেকে কী কী হরমোন বেরোয় এবং তাদের কাজ, এবং সেটা আমি কীভাবে ছকে করে তোমরা লিখবে সেগুলো আমি বলে দিয়েছিলাম, মানে ছক হিসেবে লিখলে কীভাবে তাড়াতাড়ি মনে রাখতে পারবে সেগুলো কিন্তু আমার অলরেডি বলা হয়ে গেছে। আজকে আমরা পড়ব দ্য পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে আমরা যেখানে এখানে জেনেছিলাম যে পিটিউটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এখানে যে গ্ল্যান্ডগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম তার মধ্যে পিটিউটারি গ্ল্যান্ডটা আমাদের কমপ্লিট। আজকে সেটা পিনিয়াল। তো পিনিয়াল দেখো এইখানে অবস্থিত। তো সেটার ফার্স্টেই যেমন পিটিউটারির ক্ষেত্রে আমরা দেখেছিলাম লোকেশন কী ছিল, সেই একটা বনিক ক্যাভিটি, সেটাকে সেলা টার্সিকা বলছিলাম, তার সাথে হাইপোথ্যালামাসের সাথে একটা স্টক দিয়ে অ্যাটাচ ছিল, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি। ঠিক একইভাবে পিনিয়াল গ্ল্যান্ডটার লোকেশন কোথায় সেটা বলছে অন দ্য ডরসাল সাইড অফ দ্য ফোরব্রেন ডরসাল ভেন্ট্রাল। আমরা জানি যে একটা যদি মানুষকে আমরা যদি আঁকি তাহলে তার পিঠের দিকটা, যেটা মনে করে একটা মানুষকে এরম সাইড ওয়াইজ দাঁড় করিয়ে দিয়েছি এরমভাবে, তার এদিকটা মনে করো মুখের দিকটা আছে, মুখ পেট এইগুলো আছে, এদিকে পিঠের দিকটা আছে। তো এই যে পিঠের দিকটা, এই পোর্শনটাকে আমরা বলছি ডরসাল সাইড, আর এই সামনের পোর্শনটাকে বলা হয় ভেন্ট্রাল সাইড। ঠিক একইভাবে বলছে ফোরব্রেনের যে ডরসাল সাইডটা, সেইখানে হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে লোকেশন। বোঝা গেল? তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের হলো লোকেশন। লোকেশন কোথায়? ডরসাল সাইড, ফোরব্রেনের ডরসাল সাইডে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডের লোকেশন। তারপরেরটা আসছে যে সেখান থেকে কী হরমোন সিক্রেট হয়। কী হরমোন সিক্রেট হয়? পিনিয়াল সিক্রেটস এ হরমোন কল্ড মেলাটোনিন। অর্থাৎ পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেট হয় সেটাকে বলা হয় মেলাটোনিন। এখানটা কিন্তু খুব কনফিউজিং। আমরা যেটা দেখেছিলাম পিটিউটারি গ্ল্যান্ডের ক্ষেত্রে যে পার্স ইন্টারমিডিয়া বলে, যে পার্স ইন্টারমিডিয়া ছিল, সেখান থেকে একটা হরমোন বেরিয়েছিল, সেটার নাম ছিল মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন। দুটো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এই দুটো একটু মাথায় রেখে পড়বে যে পিটিউটারি গ্ল্যান্ডের যে পার্স ইন্টারমিডিয়া ছিল সেখান থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছিল, আর এখান থেকে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, অন্য একটা গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে অন্য হরমোন, সেটা হচ্ছে মেলাটোনিন। ওকে, তো এই হরমোনটা তো বেরোলো, এই হরমোনের এবার ফাংশনটা কি? মেলাটোনিন প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেগুলেশন অফ 24-hour রিদম অফ আওয়ার বডি। অর্থাৎ এই যে মেলাটোনিনটা বেরোচ্ছে, এটা কি করে? আমাদের যে বডির হচ্ছে 24 ঘন্টায় যে রিদম মেনটেন করে বডির মধ্যে, সেটাকে হচ্ছে মেনটেন করে। কীরকম রিদম? এই যে আমরা ঘুমাচ্ছি, রাতে ঘুমাই, সকালে উঠে পড়ি, এমনি দেখবে ঘুম ভেঙে যায় তোমার সারা রাত্রি ঘুমানোর পর। তো এটা হচ্ছে একটা রিদম। তো যারা মনে করো অনেক সারা রাত্রি মনে করো জাগছে, পড়ছে, এবং তাদের কি হবে, সকালের দিকে তাদের ঘুম পাবে। তো এই যে রিদমটা হচ্ছে তারা চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ তাদের একটা হরমোনাল ডিস্টারবেন্স দেখা যায়। তো সেই জন্যই বলা হয় যে বেশি রাত্রির অবধি পড়বে না, ঠিক আছে? কারণ রাত্রিবেলা আমাদের এই মেলাটোনিন হরমোনটা সিক্রেট হয়, এবং সেটা কি আমাদের যখন মানে আগেকার দিনে কি বলা হতো যে সূর্য উঠলে উঠে পড়ো, এবং সূর্য যখন অস্ত যাবে তোমরাও
শুয়ে পড়ো। অর্থাৎ সূর্যের মানে অস্ত যাওয়া আর ওঠার সাথে সাথে আমাদের বডির মধ্যে একটা হরমোনের রেগুলেশন চলে, সেটা হচ্ছে এই মেলাটোনিন। ওকে, এই মেলাটোনিন হচ্ছে যত মানে সূর্য যখন অস্ত যায়, আস্তে আস্তে যখন এনভায়রনমেন্টে যখন অন্ধকার হয়ে যায়, তখন এই মেলাটোনিন সিক্রেশনটা বেড়ে যায়, ফলে আমাদের কি হয়, তো তখন আমাদের কি হয়, ঘুম পায়। তো এইভাবে মানে মেলাটোনিন হরমোনের আর কি সিক্রেশন এবং কম সিক্রেশনের কারণে আমাদের কিন্তু একটা 24 আওয়ার রিদম চলে বডির মধ্যে। তো এই হরমোনের জন্যই কিন্তু এই রিদমটা মেনটেন হয়। তাহলে আমাদের মেন যেটা ফোকাস করতে হবে সেটা কি, যে পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে কোথায় লোকেশন এবং সেখান থেকে কি হরমোন বেরোয় এবং সেই হরমোনের কাজ। তাহলে কোথায় লোকেশন, ফোরবেনের ডরসাল সাইডে। কি হরমোন বেরোয়, মেলাটোনিন। মেলাটোনিনের ফাংশন কি, এটার ফাংশন হচ্ছে 24 আওয়ার্স যে ইউরিনাল রিদম যে আমাদের বডির মধ্যে, সেটাকে হচ্ছে মেনটেন করে। ওকে, ফর এক্সাম্পল ইট হেল্পস ইন মেনটেনিং দ্য নর্মাল রিদম অফ স্লিপ ওয়েক সাইকেল। দেখো যেটা আমি বললাম, যে তুমি যে ঘুমাচ্ছ, ঘুম থেকে যে উঠে পড়লে, এই যে একটা সাইকেল যে মেনটেন করা বডির মধ্যে, সেটাকে মেনটেন করে এই মেলাটোনিন হরমোন। এবং আরও কী করে, বডি টেম্পারেচারটাকে মেনটেন করে। ইন অ্যাডিশন, এছাড়াও আরও কী করে, মেলাটোনিন অলসো ইনফ্লুয়েন্সেস মেটাবলিজম, পিগমেন্টেশন অ্যান্ড দ্য মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি। তো এই যে ইন অ্যাডিশন আছে, এটাকে পরে মনে রাখবো। ফার্স্ট আমাদের প্রায়োরিটি থাকবে মেলাটোনিনের ফাংশন বললেই প্রথমেই আমাদের মাথায় আসবে যে এটা 24 আওয়ার যে রিদম আমাদের বডির মধ্যে, সেটাকে মেনটেন করে। এবং 24 আওয়ার রিদমের মধ্যেই আমাদের আসছে স্লিপ ওয়েক সাইকেল। ওকে, তাহলে ওটাকেও মেনটেন করে, আর কি বডি টেম্পারেচারটাকে মেনটেন করে। তো এই তিনটে হচ্ছে করে, এবং তার সাথে অ্যাডিশনে কি হবে, মেটাবলিজম, পিগমেন্টেশন আর মেনস্ট্রুয়াল সাইকেল এবং ডিফেন্স যে ক্যাপাবিলিটি, সেটাকেও আমাদের মেনটেন করতে ইনফ্লুয়েন্স করে। ওকে, এরপরে আসছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে পিনিয়াল গ্ল্যান্ড কিন্তু খুবই ছোট। এরপর আসছে থাইরয়েড গ্ল্যান্ড। কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে মেলাটোনিনের ফাংশন কী, সেই ফাংশনের বেশিরভাগ সময় এটাই থাকবে তোমাদের মানে অ্যান্সার, যে 24 আওয়ার রিদমিক, অথবা তোমাদের হয়তো ABC বলে ডি এর অপশানটাই দিল অল অফ দ্য অ্যাবাভ। তো এবং ABC এর মধ্যে এই সব কটাই দিয়ে দিল, স্লিপ ওয়েক সাইকেল, বডি টেম্পারেচার, ইনফ্লুয়েন্স মেটাবলিজম। তখন কি হবে, ডি হবে, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, এবার আসছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে কি বলছে, দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ 2 lobes which are located on either side of the trachea। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডটা কি, থাইরয়েড গ্ল্যান্ড আমরা জেনেছি আমাদের রেসপিরেটরি সিস্টেম পড়া হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি আমাদের ট্র্যাকিয়া আছে, এবং সেই যে ট্র্যাকিয়ার বলছে অন আইদার সাইড মানে দুদিকেই, বোঝা গেল। অন আইদার সাইড মানে ট্র্যাকিয়ার হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি উভয় দিকে। উভয় দিকে কি আছে, দুটো লোবস আছে। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে দুটো লোবস নিয়ে তৈরি। এই যে এইটা হচ্ছে ট্র্যাকিয়া, এটা হচ্ছে ট্র্যাকিয়া, এবং সেই ট্র্যাকিয়ার এই যে থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোব আছে, বোঝা গেল। বোথ দ্য লোবস আর ইন্টারকানেক্টেড উইথ এ থিন ফ্ল্যাপ অফ কানেকটিভ টিস্যু কল্ড ইসথামাস। এই যে এই ছবিটা যদি তোমরা দেখো, এটা হচ্ছে ট্র্যাকিয়া, এই যে কালো পোর্শনটা, এটা হচ্ছে ট্র্যাকিয়া গেছে। এই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোব, আর এই মাঝখানটা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে জয়েন আছে, এবং সেটাকে বলছি ইসথামাস। তাহলে থাইরয়েড যে গ্ল্যান্ডটা, সেটা কী নিয়ে কম্পোজ, দুটো লোব আর মাঝখানে হচ্ছে কানেকটিং ইসথামাস, যেটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, বোঝা গেল। এবারে বলছে দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ ফলিকলস। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের ফার্স্টে আমরা পড়লাম লোকেশন, তারপর আমরা পড়লাম থাইরয়েড গ্ল্যান্ড কী নিয়ে তৈরি। থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশনে কি, ট্র্যাকিয়ার উভয় দিকে অবস্থিত, আর সেটা কী নিয়ে তৈরি, দুটো লোবস এবং মাঝখানে হচ্ছে ইসথামাস, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এরপরে আসছে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে কি আছে। দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ ফলিকলস অ্যান্ড স্ট্রোমাল টিস্যু। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডসের ভিতরে হচ্ছে ফলিকলস আছে এবং স্ট্রোমাল টিস্যু আছে। ইজ থাইরয়েড ফলিকল ইজ কম্পোজড অফ ফলিকিউলার সেলস। অর্থাৎ কি বলতো, এইরকম ব্যাপারটা, মানে মনে করো আমি একটা সাপোজ আঁকছি, এবার মনে করো থাইরয়েড গ্ল্যান্ডটা, এবার থাইরয়েড গ্ল্যান্ডের একটা লোব মনে করো, এর মধ্যে এই যে ফলিকলস দেখতে পাচ্ছি, তো এরম ফলিকলস, এই যে ফলিকলসগুলো, এই ফলিকলস আছে, আর কি আছে, ভিতরে স্ট্রোমাল টিস্যু আছে, বোঝা যাচ্ছে, স্ট্রোমাল টিস্যু আছে।
এই ফলিকলসগুলো আবার কী কী নিয়ে তৈরি বলছে ইচ থাইরয়েড ফলিকলস, অর্থাৎ যদি আমরা একটা ফলিকলসকে ধরি সেই ফলিকলসটা আবার কম্পোজড হচ্ছে অফ ফলিকিউলার সেলস, অর্থাৎ একটা আবার এরকম ফলিকিউলার সেলস এবং মাঝখানে একটা ক্যাভিটি থাকছে। বোঝা যাচ্ছে? মানে এই যে একটা মনে করো এটা থাইরয়েড গ্ল্যান্ড, তো সেটা হচ্ছে অনেকগুলো ফলিকলস নিয়ে এরম তৈরি এবং সেই ফলিকলস এবং মাঝখানে স্ট্রোমাল টিস্যু। আমার ছবিটা দেখো তাহলে মনে থেকে যায়। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, কম্পোস্ট হচ্ছে অনেকগুলো ফলিকলস এরকম এবং মাঝে মাঝে হচ্ছে স্ট্রোমাল টিস্যু। এই যে এক একটা ফলিকলস, এই এক একটা ফলিকলস আবার ফলিকিউলার সেলস, এরকম মনে করো ফলিকিউলার সেলস আছে আর মাঝে হচ্ছে একটা ক্যাভিটি। এই সব কটারই ফলিকিউলার সেলস এবং মাঝে একটা ক্যাভিটি নিয়ে হচ্ছে তৈরি। এই যে ইজ থাইরয়েড ফলিকেল, অর্থাৎ একটা যদি থাইরয়েড ফলিকেলকে ধরি বলছে ইজ কম্পোজড অফ ফলিকিউলার সেলস এনক্লোজিং এ ক্যাভিটি, অর্থাৎ ফলিকিউলার সেলসগুলো কী করেছে একটা ক্যাভিটিকে চারপাশে রাউন্ড করে আছে, এনক্লোজ করে আছে। বুঝে গেল? দিস ফলিকিউলার সেলস, তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ডসের মধ্যে কি কম্পোজিশন সেটা আমরা জেনে গেলাম যে থাইরয়েড গ্ল্যান্ড অনেকগুলো ফলিকলস নিয়ে তৈরি এবং মাঝে স্ট্রোমাল সেলস আছে। এই ফলিকলসগুলোর মধ্যে আবার ফলিকিউলার সেলস আছে যেগুলো মাঝখানে একটা ক্যাভিটিকে এনক্লোজ করে আছে। এই ফলিকিউলার সেলস থেকে এবার বলছে হরমোনের আসছে, মানে ফার্স্টে আমরা জানলাম পজিশন, তারপর জানলাম বাইরের কম্পোজিশন অর্থাৎ দুটো লোবস এবং এখানে একটা ইস্থমাস, এরপর জানলাম ভিতরের কম্পোজিশন। এবার জানবো সেখান থেকে আমাদের কি হরমোন সিক্রেট হচ্ছে সেটাই বলছে। দিস ফলিকিউলার সেলস, অর্থাৎ এই যে এক একটা ফলিকিউলার সেলস দেখলাম ফলিকলসের মধ্যে, সেই ফলিকিউলার সেলস বলছে সিনথেসাইজ টু হরমোন, দুটো হরমোন সিক্রেট করে। কী কী দুটো হরমোন? একটা বলছে টেট্রা আইডোথাইরোনিন বা থাইরক্সিন, যেটাকে T4 বলছি, অ্যান্ড ট্রাই আইডোথাইরোনিন বা T3। এই দেখো টেট্রা বলে T4 আর ট্রাই T3। আমরা জানি যে ওয়ানটাকে কি বলে মোনো, টুটাকে ডাই, থ্রিটাকে ট্রাই এবং চারটাকে বলা হয় টেট্রা। তো T4 যখন হচ্ছে টেট্রা, T3 যখন হচ্ছে ট্রাই, এবং এই T4 অর্থাৎ টেট্রা আইডোথাইরোনিনের আরেকটা যেটা মানে এর নাম, সে আরেকটা নাম হচ্ছে থাইরক্সিন। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন বেরোয় এবং ট্রাই আইডোথাইরোনিন বেরোয়। আমরা মনে রাখবো থাইরয়েড গ্ল্যান্ড থেকে কী কী বেরোয়? T4 আর T3। এই T4 এর আর একটা নাম হচ্ছে থাইরক্সিন। দেখো তাহলেই মনে থেকে যাবে। আর T4 এর এখান থেকে তো বলতেই পারবো যে টেট্রা আইডোথাইরোনিন, ট্রাই আইডোথাইরোনিন, আর টেট্রা আইডো যে থাইরোনিন তার আর একটা নাম হচ্ছে থাইরক্সিন। এবারে কি বলছে? আয়োডিন ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল রেট অফ হরমোন সিনথেসিস ইন দ্য থাইরয়েড। অর্থাৎ এখানে দেখো আমরা নাম থেকে বুঝতে পারলাম যে টেট্রা আয়োডো মানে কি আয়োডিন লাগছে, তাহলে আয়োডিনটা কিন্তু এসেনশিয়াল এই থাইরয়েড গ্ল্যান্ডসে হরমোনটা তৈরি হওয়ার জন্য। তো সেটাই এখানে বলছে আয়োডিন ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল রেট অফ হরমোন সিনথেসিস ইন দ্য থাইরয়েড। কারণ দেখো দুটো যে হরমোন বেরোচ্ছে, দুটো হরমোনের নামেতেই আছে টেট্রা আয়োডো, আয়োডো মানে কি আয়োডিন লাগছে, ট্রাই আয়োডো মানে আয়োডিন লাগছে, তাহলে হরমোনগুলো সিনথেসিসে আয়োডিন লাগবে। তো সেটাই বলছে আয়োডিন ইজ এসেনশিয়াল। তো এটাও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে যে আমাদের থাইরয়েড থেকে যে হরমোনগুলো সিনথেসিস হয় সেই সিনথেসিসের জন্য কোন আমাদের মিনারেলসটা আমাদের এসেনশিয়াল, সেটা হচ্ছে আয়োডিন। ওকে, মানে এই তোমরা যদি হরমোনসের নামগুলো মনে রাখো সেখান থেকেই কিন্তু আমাদের আয়োডিনটা বেরিয়ে যাচ্ছে। কেন বলো তো? দেখো টেট্রা আয়োডো যেভাবে বললাম, আয়োডো মানে আয়োডিন। ওকে, এবারে দেখো ডেফিসিয়েন্সি অফ আয়োডিন, অর্থাৎ আয়োডিন তো আমাদের লাগছে, এবার আয়োডিন যদি কম হয়ে যায় কোনো কারণে বডিতে ইন আওয়ার ডায়েট, অর্থাৎ ডায়েটে মনে করো আমরা যেটা খাচ্ছি সেখানে আয়োডিনটা কম হয়ে গেছে, তাহলে কি হবে? রেজাল্টস ইন হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ কি হবে? অ্যান এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড কমনলি কল্ড গোয়েটার। অর্থাৎ যখন আমাদের মনে করো আয়োডিন আমাদের বডিতে কম আছে এবং থাইরয়েড গ্ল্যান্ডসে কি আয়োডিন চাই এই হরমোনগুলো প্রোডাকশনের জন্য,
এবং আমরা আগে যেটা দেখেছি পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোয়। দেখো একবার দেখে নাও তোমরা, আগে যে আমি ছকটা তোমাদের বলেছিলাম বানাতে, সেই ছকটা দেখবে একটা গ্রোথ হরমোন, প্রোল্যাক্টিন এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছে। কোথা থেকে? সেই পার্স ডিস্টালিস রিজিয়ন থেকে, অ্যাডিনো হাইপোফাইসিসের পার্স ডিস্টালিস যে পোর্শন ছিল সেখান থেকে একটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছে। এবং সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কী করছিল সেটাও আমরা দেখেছি, সেটা স্টিমুলেট করছিল সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোন। ওকে, এর সাথে সাথে কী করে, থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডটাকে বড় হতেও সাহায্য করে। তো এবারে কি হচ্ছে ব্যাপারটা তোমরা বোঝো যে আমাদের পিটিউটারি গ্ল্যান্ড থেকে কিন্তু টিএসএইচ সিক্রেশন হচ্ছে, টিএসএইচ আসছে থাইরয়েডে, এবং কি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের আকারটা বড় হচ্ছে। এটা হচ্ছে একটা কাজ গেল। পরের কাজটা কি, যে তাকে বেশি পরিমাণে এই থাইরয়েড হরমোনগুলো সিক্রেশন করার জন্য বলা। সে বলছে যে বেশি পরিমাণে সিক্রেশন করো, কিন্তু সেখানে সিনথেসিসটা তো হতে পারছে না। কেন? আয়োডিন আমাদের কম আছে, এই যে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। অর্থাৎ আমাদের উপর থেকে সিগন্যাল আসছে যে করো, মানে মনে করো কোনো একটা অফিসে বলছে তুমি এই জিনিসটা তৈরি করো, উপর থেকে সিগন্যাল আসছে, এবং সে কি করছে তার মতো মানে লেবার পাঠিয়ে দিচ্ছে। মনে করো যে 10টা জিনিস তৈরি হতো, সে বললো না 50টা তৈরি কর। তো 10টা জিনিস তৈরি করার জন্য 2জন ছিল, তো সে যখনই তোমাকে বললো যে না 10টার জায়গায় 50টা জিনিস তৈরি করো, সে ওপর থেকেও কিন্তু তোমার 2জন ছিল, সে আরও 2জনকে পাঠিয়ে দিল, 2জন কি 4জন, সে লোকজন পাঠিয়ে দিল ঠিকই। তাহলে কি হলো, যে জায়গাটা লোকজনগুলো ছিল, লোকজনের আয়তনটা বেড়ে গেল ঠিকই, কিন্তু কি হলো, জিনিস আমাদের বেশি তৈরি করতে পারছে না। কারণ আমাদের কাঁচামালটাই নেই। মানে যে জিনিসটা দিয়ে আমরা সেই জিনিসগুলো, মানে একটা কাঁচামাল তো দরকার হয় কোনো জিনিস তৈরি করতে গেলে, সেই কাঁচামালের সাপ্লাইটা যদি না থাকে, লোক বাড়িয়ে কি হবে, জিনিস তো আমরা বেশি তৈরি করতে পারবো না। তো সেটাই হচ্ছে এখানেও, সেটাই হচ্ছে। কি হচ্ছে, ওপর থেকে সিগন্যাল আসছে, টিএসএইচ সিক্রেশন হচ্ছে। এবার টিএসএইচ সিক্রেশন আসছে, এসে থাইরয়েড গ্ল্যান্ডকে বলছে, থাইরয়েড গ্ল্যান্ড কি হচ্ছে, নিজে এনলার্জমেন্ট হচ্ছে এবং কি হচ্ছে থাইরয়েড হরমোন সিক্রেশন করে, এই দুটো বলছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্টটা হয়ে গেল, কিন্তু থাইরয়েড যে হরমোন সেগুলো সিক্রেশন করার জন্য সিনথেসিস হতে হবে। তো সেই সিনথেসিসের জন্য আয়োডিন দরকার হয়, কিন্তু সেই আয়োডিনেরই আমাদের ডেফিসিয়েন্সি আছে। ফলে কি হচ্ছে, সিনথেসিস হচ্ছে না। এইবার এই সিনথেসিস হচ্ছে না বলে কি হচ্ছে, আমাদের ব্লাডে কি হচ্ছে, ব্লাড এখান থেকে সিনথেসিস হচ্ছে না থাইরয়েড হরমোন, সিনথেসিস না হওয়ার ফলে সিক্রেশন হচ্ছে না। ফলে কি হচ্ছে, ব্লাডে আমাদের থাইরক্সিন যে হরমোন, যেটা আমাদের দরকার থাইরয়েড হরমোন, সেটার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। যখনই ব্লাডে কমে যাচ্ছে তখন সে কী করছে, সে আবার ওপরে বলছে হাইপোথ্যালামাসকে যে তুমি পিটিউটারি গ্ল্যান্ডকে আবার বলো যে পাঠাতে এখানে হরমোন পাঠাতে বলে। তো সে আবার স্টিমুলেট করছে একে, টিএসএইচকে। তো এটা থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হয়ে যাচ্ছে, কিন্তু কি আমাদের থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে না। কেন? আমাদের আয়োডিনটাই নেই, আমাদের গন্ডগোলটা অন্য জায়গায়। আমাদের ডায়েটের সাথে আয়োডিনটা মানে নিতে হবে, সেখানে ঘাটতি হচ্ছে। কিন্তু আমাদের ব্লাডে যেহেতু থাইরয়েড হরমোন কমে যাচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাসকে বলছে, হাইপোথ্যালামাস পিটিউটারি থেকে টিএসএইচ সিক্রেশন হয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে আসছে, থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের টিএসএইচ মানে থাইরয়েড, এই যে থাইরক্সিন, থাইরয়েডোথাইরিন, এগুলো সিক্রেশন কম হচ্ছে। ফলে একটা কি হচ্ছে, পজিটিভ ফিডব্যাক হতে থাকছে। এই পজিটিভ ফিডব্যাকের জন্য টিএসএইচের পরিমাণটাও বেড়ে যাচ্ছে এবং থাইরয়েড গ্ল্যান্ডেরও এনলার্জমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেহেতু আয়োডিনের ডেফিসিয়েন্সির জন্য হয়েছে, তাই কিন্তু আমাদের কোনো রকম মানে ব্লাডে কোনো রকম ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না এই থাইরক্সিন বা ট্রাইআইডোথাইরোনিনে। তো এইসব ক্ষেত্রে কি দেখা যায়, ফলে কি হচ্ছে দেখো, বলছে এই যে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন আওয়ার ডায়েট, যদি আয়োডিনের ডেফিসিয়েন্সি হয়, রেজাল্টস ইন হাইপোথাইরয়েডিজম, এবং সেখানে কি হয়, অ্যান্ড এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হচ্ছে, কিন্তু তারপরে তার কাজটা আর হচ্ছে না। কেন? সেই কাজের জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলোই আমাদের ডায়েট থেকে নেওয়া হচ্ছে না, ডায়েটের মাধ্যমে আসছে না। দেখো, এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড কমনলি কল্ড গয়টার হয়ে যাচ্ছে তখন। হাইপোথাইরয়েডিজম ডিউরিং প্রেগনেন্সি, তাহলে আমরা কি করে বুঝবো তার আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য মানে হচ্ছে ব্লাডে থাইরক্সিনটা কম হচ্ছে, আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, অথবা টিএসএইচ যদি মনে করো কম বেরোচ্ছে, তাহলেও আমাদের কিন্তু থাইরক্সিন হরমোন কম বেরোতে পারে।
বোঝা গেল? মানে ওপর থেকে সিগন্যালই কম আসছে, তখন কম বেরোবে। অথবা সিগন্যাল বেশি আসছে কিন্তু আমাদের কাঁচামালের যেহেতু সাপ্লাই নেই তাই আমাদের প্রোডাকশনটা হচ্ছে। তো সেটা আমরা কি করে বুঝবো? সেটাই তখন ব্লাড টেস্ট করা হয় এবং ব্লাড টেস্টের মাধ্যমে দেখা যায় যে টিএসএইচের পরিমাণটা ব্লাডে অনেক বেশি আছে এবং তার থাইরয়েড এনলার্জমেন্টও দেখা গেছে। তখন বোঝা যায় যে তার টিএসএইচ সব কিছু সিগন্যালিং তার ঠিক আছে ব্লাডে, কিন্তু তার মেন প্রবলেমটা হচ্ছে তার আয়োডিনটা ভিতরে ঢুকছে না। তখন তাকে আয়োডিন যুক্ত খাবার খেতে বলা হয়। ফলে কি হয়? আয়োডিনটা ভিতরে ঢোকে, ফলে তার থাইরয়েডের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যায় অনেকটা। ওকে, তো হাইপোথাইরয়েডিজমে কি হয় দেখো, ডিউরিং প্রেগনেন্সি কজেস ডিফেক্টিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ গ্রোয়িং বেবি লিডিং টু স্টান্টেড গ্রোথ, মেন্টাল রিটার্ডেশন, লো ইন্টেলিজেন্স কোশিয়েন্ট, অ্যাবনর্মাল স্কিন অ্যান্ড ডিফ মিউটিজম। তাহলে কি কি হয় হাইপোথাইরয়েডিজমের জন্য? যদি হাইপোথাইরয়েডিজম আমাদের প্রেগনেন্সিতে হয় তাহলে এই গণ্ডগোলগুলো হয়ে থাকে। কি কি হয়? আমাদের যে বেবি থাকে উম্বের মধ্যে তার ডিফেক্টিভ ডেভেলপমেন্ট হয়, ম্যাচুরেশনটা ডিফেক্টিভ হয়, স্টান্টেড গ্রোথ অর্থাৎ গ্রোথটা তার ঠিকঠাক হয় না, তখন সেটাকে আমরা বলি ক্রিটিনিজম। এছাড়া তার মেন্টাল রিটার্ডেশন, মাথার মানে যেটা ডেভেলপমেন্ট, সেটা মোটমাট তার ডেভেলপমেন্ট গ্রোথ এগুলোতে প্রবলেম দেখা যায়। স্কিনটা ডেভেলপমেন্ট হয় না, অ্যাবনর্মাল দেখা যায় এবং তার ইন্টেলিজেন্সটা ঠিকঠাক হয় না এবং ডিফ মিউটিজম এগুলোও হচ্ছে লক্ষ্য করা যেতে পারে। তো আমি এত কথা তোমাদের বললাম খালি এই জিনিসটা বোঝানোর জন্য যে হাইপোথাইরয়েডিজমে কিভাবে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে। তা আশা করি তোমরা সেটা বুঝতে পারছো যে অনেকে মনে করে যে হাইপোথাইরয়েডিজম মানে কি, থাইরয়েড হরমোন কম বেরোচ্ছে তাহলে কি করে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হচ্ছে। তো সেটাই কি করে হচ্ছে সেটা আমি তোমাদের বোঝালাম। তো এটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে ইন হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড গ্ল্যান্ডের কি হয়, এনলার্জমেন্ট হয় না সেটা কম হয়ে যায়, সাইজটা কি হয়। তো তখন তোমাদের মনে রাখতে হবে যে হাইপোথাইরয়েডিজম যদি আয়োডিনের ডেফিসিয়েন্সিতে হয় তখন থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু এনলার্জমেন্ট দেখা যায় এবং সেটাকে বলা হয় গয়টার। এবং তার জন্য প্রেগনেন্সিতে যদি হাইপোথাইরয়েডিজম দেখা যায় তাহলে আরও কি কি হয়, বেবির মানে মেনলি মনে রাখতে হবে বেবি গ্রোথ এবং ডেভেলপমেন্টের প্রবলেম দেখা যায়। ওকে, তারপর দেখো, in adult woman hypothyroidism may cause menstrual cycle to become irregular। এবং অ্যাডাল্ট যদি উম্যান ক্ষেত্রে যদি হাইপোথাইরয়েডিজম দেখা যায় তার ক্ষেত্রে কি হবে, মেনস্ট্রুয়াল যে সাইকেল থাকে সেটা ইরেগুলার হতে শুরু করবে। Due to cancer of thyroid gland or due to development of nodules of thyroid gland, the rate of synthesis and secretion of thyroid hormone is increased to abnormal high level, leading to a condition of hyperthyroidism which adversely affect the body physiology। এবারে বলছে হাইপারথাইরয়েডিজম, তাহলে হাইপোথাইরয়েডিজমটা আমাদের কমপ্লিট হলো। এবার জানবো আমরা হাইপারথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজম তোমাদের লেভেলে খালি ডেফিসিয়েন্সি অফ আয়োডিন আছে, তো সেটাই আমরা জানবো যে আয়োডিনের ডেফিসিয়েন্সিতে হাইপোথাইরয়েডিজম হচ্ছে এবং সেখানে কি হচ্ছে, আমাদের আয়োডিন যেহেতু আসছে না, অর্থাৎ যেহেতু র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল আসছে না, তাই আমাদের হরমোনটা প্রোডাকশন হচ্ছে না। এবং সেই হরমোনটা কি, থাইরয়েড হরমোন বিভিন্ন মেটাবলিজম, গ্রোথ, ডেভেলপমেন্ট এগুলোতে কাজে লাগে। তো যখনই এগুলোর হরমোনের সিক্রেশনটা কমে যাচ্ছে তো সেগুলোরও প্রবলেম দেখা যাচ্ছে। এবং বেবি যদি প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে হয় তাহলে কি হচ্ছে, বেবির গ্রোথ ডেভেলপমেন্টেও প্রবলেম দেখা দিচ্ছে। এবার আসছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম কি হচ্ছে, হাইপারথাইরয়েডিজম মানে কি, থাইরয়েড হরমোন বেশি বেশি করে সিক্রেশন। তো বেশি বেশি কখন সিক্রেশন হবে সেটা দুটো বলছে, যে ডিউ টু ক্যান্সার অফ থাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়েছে, অথবা ডিউ টু ডেভেলপমেন্ট অফ নোডিউলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, দ্য রেট অফ সিনথেসিস, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়েছে, ক্যান্সার মানে কি ম্যালিগনেন্ট টিউমার হয়েছে, অথবা থাইরয়েড গ্ল্যান্ডে কোনো নোডিউলস হয়ে গেছে, কোনো বেশি পরিমাণে নোডিউলসের ডেভেলপমেন্ট হচ্ছে। ফলে কী হবে, সেখানে সিনথেসিস এবং সিক্রেশন অফ থাইরয়েড হরমোন দুটোই বেড়ে যাবে, অর্থাৎ সেলসের সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলিকলসের সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলিকুলার সেলসের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে কী হবে, সেখান থেকে হরমোন প্রোডাকশনটাও বেড়ে যাবে স্বাভাবিক নিয়ম। তো তখন কি হয়, একটা অ্যাবনর্মাল হাই লেভেলে চলে যায়, তখন তাকে বলা হয় লিডিং টু এ কন্ডিশন, তখন তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। এবং সেটাও কিন্তু আমাদের বডি ফিজিওলজির ক্ষেত্রে একটা বাজে জিনিস, অর্থাৎ উইচ অ্যাডভার্সলি এফেক্ট দ্য বডি ফিজিওলজি। অর্থাৎ কমটাও যেমন ঠিক নয়, খুব আবার বেশি বাড়াবাড়ি করাটাও ঠিক নয়, মাঝামাঝি যেটা রেঞ্জ সেটাতেই থাকো, কম হয়ে গেলেও প্রবলেম, আবার বেশি হয়ে গেলেও প্রবলেম।
সেটাই হাইপারথাইরয়েডিজম আবার বেশি হয়ে যাচ্ছে। কী কী দুটো কারণ, একটা হচ্ছে ক্যান্সারের ফলে হচ্ছে, আর একটা হচ্ছে নোডিউস। মেন কথা হচ্ছে কোনো ডিজিজের ফলেই যদি এই ফলিকলস আর সেলসগুলোর সংখ্যা বেড়ে যায়, তাহলে কি হবে, সেই ফলিকিউলার সেলস থেকেই তো হরমোনটা সিক্রেট হয়। যখনই ফলিকিউলার সেলসের সংখ্যাটা বেড়ে গেল, তাহলে হরমোন সিক্রেশনের যে পরিমাণটা, অ্যামাউন্টটা, সেটাও বেড়ে গেল, এবং তখনই সেটা কি করবে, আমাদের বডি যে ফিজিওলজি সেটাকে অ্যাডভার্সলি এফেক্ট করবে, এবং সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপারথাইরয়েডিজম। অর্থাৎ কি, বেশি বেশি সিক্রেশন করছে, হাইপার, সেই জন্য সেটাকে বলছি হাইপারথাইরয়েডিজম। এবারে আসছেন থাইরয়েড হরমোন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। তাহলে আমরা কী কী জানলাম, যে থাইরয়েড হরমোনের লোকেশন, তার বাইরের কম্পোজিশন, ভিতরের কম্পোজিশন, সেটা থেকে কী কী পরপর তোমরা পয়েন্ট করে নেবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লোকেশন, পরের পয়েন্টটা হচ্ছে বাইরের কম্পোজিশন, এক্সটার কম্পোজিশন, তারপরে হচ্ছে ইন্টার, তারপরে হচ্ছে কি হরমোন সেটা থেকে বেরোচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হরমোনের হচ্ছে যদি কম বেরোয় তাহলে কি ডিজিজ হবে, সেটা কি নাম, এবং গোয়াইটার কখন দেখা যায়, হাইপোথাইরয়েডিজমে, এবং হাইপোথাইরয়েডিজম কখন হয়, মেনলি আয়োডিন ডেফিসিয়েন্সিতে, প্রেগনেন্সিতে, কি এই রিলেটেড জিনিসগুলো একটু মনে রাখবে। তারপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম কখন হয় এবং সেটা মানে সেটাতে কি হয়, মানে কজটা কি এবং এফেক্টটা কি। ওকে, তারপরে আমরা জানবো থাইরয়েড হরমোনের ফাংশন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, প্রত্যেকটা লাইনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব কনসাইজ ম্যানারে এখানে দেওয়া আছে এনসিইআরটিতে, তো সেই জন্য প্রত্যেকটা লাইন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে, থাইরয়েড হরমোনস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য রেগুলেশন অফ বেসাল মেটাবলিক রেট। অর্থাৎ থাইরয়েড হরমোন কি বলছে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে রেগুলেশন অফ বেসাল মেটাবলিক রেট। অর্থাৎ যে বিএমআর আমরা জানি, সেই বিএমআর এর রেগুলেশনে হেল্প করছে। এছাড়া কি বলছে, দিস হরমোন অলসো সাপোর্ট দ্য প্রসেস অফ রেড ব্লাড সেল ফর্মেশন। অর্থাৎ আরবিসি যে ফর্মেশন, যেটাকে আমরা এরিথ্রোপয়েসিস বলেছিলাম, আমরা পড়েছিলাম বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনে, মনে হয়, হ্যাঁ ওটাতেই বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনই মনে পড়েছিলাম, এরিথ্রোপয়েসিস প্রসেসটা। তো যদি নাও বলে থাকি, তো এরিথ্রোপয়েসিস হচ্ছে কি বলতো, আরবিসি যে ফর্মেশন, ডেভেলপমেন্ট, ম্যাচিউরেশন, এটা তো হয় আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এগুলো আমাদের বডি এই ব্লাডে আছে, তো সেগুলো তো অরিজিন এক জায়গা থেকে হয়, তারপর সেটা ডেভেলপমেন্ট হয়, ম্যাচিউরেশন হয়, তো এই যে গোটা প্রসেসটা, সেটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। তো এই যে এরিথ্রোপয়েসিস, সেখানেও কিন্তু এই হরমোনটা সাপোর্ট করে। দিস হরমোন অলসো সাপোর্ট দ্য প্রসেস অফ রেড ব্লাড সেল ফর্মেশন। এছাড়া কি বলছে, থাইরয়েড হরমোন কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেটস, প্রোটিনস অ্যান্ড ফ্যাট। অর্থাৎ থাইরয়েড হরমোনের কী কী কাজ, সেগুলো দেখো প্রত্যেকটা লাইনে একটা করে কাজ বলছে। কি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এগুলোর মেটাবলিজমকে কন্ট্রোল করে। থাইরয়েড হরমোন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মানে রোলটা পুরো বডিতে ছড়িয়ে আছে, ঠিক আছে। এছাড়া কি করে, মেনটেনেন্স অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স ইজ অলসো ইনফ্লুয়েন্স বাই থাইরয়েড হরমোন। প্রত্যেকটা লাইনে দেখো একটা করে ফাংশনের বলে যাচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড অলসো সিক্রেট এ প্রোটিন হরমোন কল থাইরোক্যালসিটোনিন হুইচ রেগুলেট দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। অর্থাৎ কি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আরেকটা হরমোন বেরোয়, যেটা থাইরয়েড হরমোন ছাড়াও আরেকটা হরমোন কি বেরোয়, থাইরোক্যালসিটোনিন। সেটা হচ্ছে প্রোটিন হরমোন, একটা প্রোটিন হরমোন বেরোয় যেটা থাইরোক্যালসিটোনিন, যেটা কি করে, রেগুলেট করে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে। বোঝা গেল, ব্লাডের মধ্যে যে ক্যালসিয়াম লেভেলটা আছে সেটাকে রেগুলেশন করে কোন হরমোন, থাইরোক্যালসিটোনিন। এবং সেটা কোথা থেকে সিক্রেট হয়, সেটা সিক্রেট হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে। সেটা কী রকমের হরমোন, প্রোটিন হরমোন। এইভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে কোশ্চেন বানিয়ে বানিয়ে নিজেকে মানে রিভিশন করতে হয়। বোঝা গেল, দেখো আমি সাইডে তোমাদের লিখে রেখেছি, মানে আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন লিখে রেখেছিলাম, তাহলে কি হতো, এই পুরোটা আমাকে পড়তে হতো না রিভিশনের সময়। কি কি ফাংশনে দেখো, বেসাল মেটাবলিক রেটটাকে রেগুলেট করে, হেল্প আরবিসি ফর্মেশন প্রসেস, মেনটেনেন্স ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। আর এই মেটাবলিক রেটের মধ্যে আমি মনে রাখতাম যে বেসাল মেটাবলিক রেটটাকে রেগুলেশন মানেই হচ্ছে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাই দেখো কত ছোট করে এটা হয়ে গেল 3-4টে পয়েন্টের মধ্যে। তাহলে আশা করি তোমাদের এই অবধি আমি ক্লিয়ার করতে পেরেছি। যেভাবে তোমাদের বললাম পয়েন্ট ওয়াইজ লিখে নেবে, তোমাদের খাতায় বা বইয়ের একটা সাইডে পয়েন্ট ওয়াইজ লিখে নেবে, তাহলে কী হবে, তোমাদের রিভিশন করতে সুবিধা হবে এবং পড়তেও দেখবে অনেক সুবিধা হবে। ওকে, এবার আসছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস, এগুলো আমরা আবার পরের দিন পড়বো। আজকে আমাদের এই অবধি রইল। ওকে, তো তোমাদের যদি কারোর কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তোমরা কমেন্টে লিখো, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার।
ওকে, থ্যাংক ইউ।